আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটি কিছুই পারে না বলা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে। রিসি, আমি আবারও বলছি, যারা আমরা ইংরেজিতে লিখতে চাই, পড়তে চাই, ইভেন এমনকি আমরা বলতে চাই, তাদের জন্যই আজকের এই ক্লাসটি। যারা বিশেষ করে একেবারে প্রাইমারি লেভেলে আছেন, কিন্তু আপনার খুব ইচ্ছা আপনি ইংরেজিতে ২-৪ টা বাক্য বলবেন, ইংরেজিতে একটু কথা বলবেন। প্রয়োজনে ইংরেজি লেখা কোথাও দেখলে আপনি একটু পড়তে চান, তার অর্থ উদ্ঘাটন করতে চান। ঠিক এই অত্যন্ত আগ্রহী মানুষের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। অনেক বেশি আগ্রহ আছে কিন্তু সময় ও সুযোগ না থাকায় হয়তোবা আপনারা সেন্টেন্স মেকিং বলেন অথবা সেন্টেন্স দিয়ে বাক্য তৈরি করা, কথা বলা এগুলো হয়ে ওঠেনি। তাদের জন্য বিশেষ করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা কিভাবে খুব সহজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি, সেটা কথা বলা অথবা লেখালেখিতে ব্যবহার করতে পারি, এমনকি যখন আমরা পড়তে যাই তখনও যেন আমরা অর্থ উদ্ঘাটন করতে পারি, এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের এই ক্লাসটি সাজানো হয়েছে। তাহলে আর দেরি কেন, আসুন আমরা শুরু করে দিই। প্রথমত আমি আপনাদেরকে তিনটি ভার্বের সাথে পরিচিত করাই। রিসি, অ্যাম, যার অর্থটা আমরা লক্ষ্য করছি ইকুয়াল ওই। ওকে, আপাতত দেখুন আর কি। ওকে, ইজ, যার অর্থটা হচ্ছে হয়। ওকে, আর যার অর্থটা হচ্ছে হয়। আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই, এরপর আমরা এটা কি ধরনের ভার্ব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এটা আমরা পরে আসতেছি। এইদিকে লক্ষ্য করুন। আমি হই একজন শিক্ষক। ওকে, আই এর জায়গায় আমরা আই বসাবো, তাহলে হই এর জায়গায় অ্যাম বসিয়ে দিব, ঠিক না? ওকে, একজনের জায়গায় এ আর শিক্ষকের জায়গায় টিচার হয়ে গেল। ওকে, আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তারপরে আমরা একটু ব্যাখ্যা করি। ওকে, প্রথমত আমি কি বসিয়ে দিলাম? আই। কিসের জন্য? এই আই এর জন্য আমি। আর এই হই এর জন্য, এই যে হই লক্ষ্য করুন, এই যে জাস্ট আমি একটু বলছি, আপনি এই হই লক্ষ্য করুন আর এই অংশটি লক্ষ্য করুন, তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? এখন আপনি কি বসায় দেব এখানে? আমি বসায় দেব am। ওকে, এই একজনের জন্য আপনি সবসময় কি ব্যবহার করবেন? আ অথবা অ্যান অথবা এ, তাই তো? আপনি কি ব্যবহার করবেন? অ্যান অথবা এ ব্যবহার করবেন। ওকে, এ বা অ্যান কখন ব্যবহার করবেন সেটা আর্টিকেলের আলোচনা, ওইটা আমরা আরেক সময় দেখব। ওকে, আ টিচার, হ্যাভ ইউ সি, সিম্পলি আমরা এই বাক্যটিকে লিখে ফেললাম ছোট্ট করে, যে আমি হই একজন শিক্ষক। তাহলে একই রকম ভাবে এটাও হবে। ওকে, তাহলে সে এর ইংরেজিটা কি আমরা এখানে সিম্পলি দিতে পারি? হি। কেমন? আমরা দিলাম হি। এখন হয় এর ইংরেজি আমরা কি দিব? ইজ দিয়ে দিলাম। ওকে, দেখুন একেবারে প্রাইমারি লেভেল, অনেকের কাছে হয়তো মনে হতে পারে আরে এটি কি, এগুলো তো জানি। ওকে, দেখুন আপনি যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান অথবা ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চান, আপনাকে কিন্তু নিচের যে সিঁড়ি আছে সেটা বেয়ে উঠতে হবে, তাই না? তাহলে এই নিচের সিঁড়িটা বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করুন। মানে নিচের ওইগুলো বাদ দিয়ে লাফ দিয়ে যদি পেতে চান কিছু, ঝামেলাটা তখনই হয়। বছরের পর বছর ঘুরবেন, দৌড়াদৌড়ি করবেন, আদতে কিছুই হবে না। ওকে? কারণ এমনও মানুষ আছে যারা এই ব্যাপারগুলো সম্পর্কেও অবগত হতে আগ্রহী। তাদেরকে লক্ষ্য রেখেই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ওকে, আমরা আবার শুরু করি। সে হয়, আমরা লিখে ফেললাম হি ইজ একজন শিক্ষক। তাহলে আমরা কি লিখব? আ টিচার। হ্যাভ ইউ গট? সুন্দর না? ওকে, আমরা আমাদের আরো বাক্য তৈরি করি। আবারও ভিন্নতা আছে, সেগুলোও আমরা দেখব। ওকে, তারা হয় শিক্ষক। লক্ষ্য করুন। তাহলে আমরা কি লিখতে পারি? তারা এর ইংরেজিটা দে। এখন একটু ভিন্নতা আছে। আমরা এতক্ষণ পর্যন্ত এই হয় এর জন্য ইজ ব্যবহার করলাম। কেন? যখন আমরা লক্ষ্য করলাম এইখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তখন আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব।
যখন আমরা দেখব যে এই সাবজেক্ট প্লুরাল, প্লুরাল বলতে বোঝায় কাকে জানেন? যে মানে একের অধিক। তার মানে এখানে দে বলতে তারা, আর তারা বলতে একের অধিক। এজন্য আমরা এই যে যে ভার্বটি আছে এই ভার্বটিকে ব্যবহার করব আর। তার মানে এটার পর আর ব্যবহার করব। ওকে, দেন উই সি, এন্ড আমরা কি বলতে পারি? দে আর টিচার্স। ওকে, অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো? ওকে, এইটার ব্যাপারে একটু পরে বলছি। দেখুন সিম্পলি মানে তারা শিক্ষক। এখানে আর কিন্তু এ দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না? আমি তো এখানে একজনকে নির্দেশ করছি না, একাধিক নির্দেশ করছি অনির্দিষ্ট অর্থে। তারা শিক্ষক। ওকে, here we see। এরপরে লক্ষ্য করুন, আমি এই সহজ বাক্য কেন আপনাদের সামনে আনলাম? এটার মূল কারণ হচ্ছে যখন আমরা এইরকম ভাবে বাক্য পাই, লক্ষ্য করুন যে আমি একজন শিক্ষক, সে একজন শিক্ষক, তারা শিক্ষক। বা আমরা এটা বলতে পারি আমি একজন ফুটবলার, সে একজন মানে কুস্তিগীর, রেসলার। আবার আমরা বলতে পারি তারা, বললাম যে তারা বিশেষজ্ঞ। তাই না? একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানে কিন্তু এই হয় নাই। ঠিক না? এই হয় নাই, এই হয় নাই, এই হই নাই। এখানে আছে কোনটায়? নাই। কিন্তু না থাকা সত্ত্বেও আপনি যখন এগুলোকে ইংরেজিতে বলবেন অথবা লিখতে যাবেন তখন আপনাকে এগুলোর সাহায্য নিয়েই লিখতে হবে। যাকে গ্রামারের ভাষায় বলা হয় লিঙ্কিং ভার্ব। আমি আবারও বলছি, আমি আগে লিঙ্কিং ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি, এইটা ওইটা এই সংজ্ঞায় যাচ্ছি না। এই সংজ্ঞায় আমি যদি যাই তাহলে অ্যাজ এ রুডিমেন্টারি লেভেল মানে একেবারে প্রাথমিক লেভেলের যেই সূচনাটা আমি এখানে করেছি, মানে প্রাথমিক লেভেলে আপনারা আছেন, সেই সুবিধার্থে যেহেতু আমি ক্লাস নিচ্ছি এটা বিঘ্ন ঘটতে পারে। এইজন্য আমি আপাতত একে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে আপনার সামনে উপস্থাপন করছি। কেমন? ওকে। হিয়ার উই সি, তার মানে আমি কি বললাম? আমরা এই হই থাকা বাক্যগুলোকে, হয় থাকা বাক্যগুলোকে এই লিঙ্কিং ভার্বের সাহায্যে আমরা করে ফেলতে পারি সিম্পলি। আবারও না থাকলেও আমরা এই ধরনের বাক্যগুলো লেখার সময়ও এইগুলোরই ব্যবহার করব। তাহলে কিভাবে? আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। লক্ষ্য করুন এখানে আমি একজন শিক্ষক। এই বাক্যটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন না? এই বাক্যটি একই অর্থ দিচ্ছে। তার মানে আপনি যখন লিখতে যাবেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে অথবা বলতে যাবেন, এইভাবেই বলতে হবে। I am a teacher। আমি একজন শিক্ষক। আবারও এইটার ক্ষেত্রেও একই। তাহলে আর দেরি কেন? আমরা সবগুলো করে ফেলি। তাই না? আবার লক্ষ্য করুন, আমরা যদি এটার ক্ষেত্রেও বলি, এটার ক্ষেত্রেও একই। ওকে। এরপর আসুন আমরা আরো দেখার চেষ্টা করি। যেমন ধরুন আমি এইভাবে বললাম, এরকমভাবে আমি বললাম যে, আমি এইভাবে সরি, আমি একজন ফুটবলার। ফুটবলার। তাই তো? তো এখন আপনি এটাকে সিম্পলি লিখে ফেলতে পারেন। আমি এটা বলব না, এটা আপনি লিখবেন। কেমন? আবারও আমরা এখানে বললাম এরকমভাবে যে, সে একজন সে একজন আমরা এভাবে বললাম যে দারোয়ান। কেমন? বললাম আরকি সে একজন দারোয়ান। আবার আমরা এখানে বললাম যে এইরকমভাবে যে তারা এইভাবে বললাম যে তারা হলো বিশেষজ্ঞ। কেমন? আমরা লিখলাম আরকি তারা হলো বিশেষজ্ঞ। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এটা আপনি পারবেন না? এটাও আপনি পারবেন যে সে হয় একজন দারোয়ান। ওকে। তারা হলো বিশেষজ্ঞ। এখন বিশেষজ্ঞর ইংরেজিটা হচ্ছে অ্যানালিস্ট। কেমন? অ্যানালিস্ট। ওকে। এটাও আপনি পারবেন। আমি এই ৩ টে আপনার জন্য কাজ দিচ্ছি। আমাদের আরো আলোচনা আছে তো আমরা সেখানে চলে যাব। কেমন? এখন এইটা আমি কেন দেখাইলাম? এটা আমি এইজন্য আপনাদের দেখাইলাম, এই হয় থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই না? কিন্তু সিম্পলি আপনি এভাবে দিবেন। কেমন? আপনাকে অক্সিলারি বা এই লিঙ্কিং ভার্বের সাহায্য নিয়ে এগুলো করতে হবে। ওকে।
নেক্সট হইছি আমরা কি করতে পারি লক্ষ্য করুন। আমরা যদি আরো দেখি, মানে একেবারে সাধারণ ব্যবহারগুলো যদি লক্ষ্য করি, মানে ধারাবাহিকতায় যদি আমরা লক্ষ্য করি, here we see, আমরা এটা বলতে পারি না, দেখবেন কিন্তু মাঝে মধ্যে আপনি এটাও কিন্তু লক্ষ্য করবেন যে ধরুন আমি বললাম এরকম ভাবে যে আমি আমি হই শিক্ষিত। মানে কথার কথা, আমি হই শিক্ষিত। বা আমি কিন্তু এটাও বলতে পারি যে আমি শিক্ষিত, তাই না? একই কিন্তু কথা। আবার আমরা এটা বলতে পারি সে চিন্তিত, বা সে হয় চিন্তিত। আবার আমরা এটাও বলতে পারি সে চিন্তিত। কি হয় না? দেখুন আমরা আবার এখানে বলতে পারি তারা হয় হতাশ। মানে হয় দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে। আবার আমরা এটাও বলতে পারি তারা হতাশ। আস্তে, আস্তে এড করে দিব কিন্তু। কেমন? ওকে, হ্যাভ we see। এখন এই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি? একই রকম ব্যাপার। এখানেও আপনি ঠিক ওই রকমই ব্যবহার করবেন। এই যে এতক্ষণ যা আমরা ব্যবহার করলাম, ঠিক একই রকমভাবে এখানেও ব্যবহার করবেন আপনি। এখন এইখানে আমাদের কি করতে হবে? ওই আগের মতোই ইংরেজি লিখতে হবে, অর্থাৎ I am শিক্ষিত এর ইংরেজিটা কি? educated or educated আমরা যেটা বলে থাকি educated। Have you got? এখন বলতে পারেন, ও এটা কেমনে? ওকে, ধরুন আ এটা আমি একটু পরে দেখাচ্ছি। এটাকে গ্রামারের ভাষায় এটার নাম হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আমি আপাতত ভিতরে যাচ্ছি না। একেবারে প্রাইমারি লেভেলে যেটা, এটাই আপাতত থাকছি। ওকে। এখন এইখানে কি? লক্ষ্য করুন। এইখানে আমরা কি বলতে পারি? এইখানে আমরা সিম্পলি এটা বলতে পারি যে সে, আমরা এভাবে বলতে পারি she is চিন্তিত। এটার ইংরেজিটা কি? টেন্সড। কেমন? আরো আছে, আমরা চাইলে অন্যগুলো দিতে পারি। আপাতত এটা রাখি। ওকে, বলতে পারেন এখন টেন্স কিভাবে লিখবেন, এডুকেটেড কিভাবে লিখবেন? হ্যাঁ, এই ব্যাপারেও আমরা ধারাবাহিকতায় আসবো। অর্থাৎ এই পার্টিসিপল আপনি কিভাবে লিখবেন? ওকে? নেক্সট we see। আপনি বললেন তারা হতাশ। ওকে? তাহলে এইটা কিভাবে আমরা লিখব? তারা হতাশ। সিম্পলি আমরা এভাবে বলতে পারি যে দে আর, হতাশের ইংরেজি অনেকগুলো আছে। ডিসপারেট আছে, তাই তো? disheartened আছে, অনেকগুলো আছে। ওকে? আপাতত আমরা disheartened দিচ্ছি। disheartened। Here we see। এটা ২ টা অর্থই বহন করছে। তারা হতাশ বা তারা হয় হতাশ। Have you got? I think so you have got। এরপরও যদি আপনি না বুঝেন, অবশ্যই আমাকে আপনি কমেন্টে অবগত করবেন যে ইয়েস আপনি বুঝতে পারেননি বা পেরেছেন, ২ টাই অবগত করতে পারেন। বা আপনার আসলে কিভাবে নিচ্ছেন, এই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা সে ব্যাপারেও আমাকে অবগত করতে পারেন। আমরা এই ধারাবাহিকতা বজায় রেখে হাজার, হাজার, শত, শত বাক্য কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারটি লক্ষ্য করব। আসুন এখন আমরা এক কাজ করি। আমরা এখন একটু, হয় না যে আমরা একটু বড় করব বাক্যগুলোকে। কেমন? বড় করব কিভাবে? ঠিক এই জায়গায় বড় করব। বড়টা করব আমরা ঠিক এই জায়গায়। কিভাবে বড় করব? দেখুন, আমরা এই অংশগুলো নিয়ে আসি। মানে একটু বড় করব আরকি। এখন বড় করার জন্য এই অংশগুলো আমরা নিয়ে আসি। এখানে একটু সাহায্য নিচ্ছি। ওকে। দেখুন আমি এই বাক্যগুলোর সাথে, শুধুমাত্র এই বাক্যগুলোর সাথে আমি এইখানে বলে দিলাম, আমি একজন আ ভালো শিক্ষক। দেখুন একটু বড় করছি। আমি একজন ভালো শিক্ষক। তাই তো? একটু ছোট করে নিই আমাদের সুবিধার্থে, যাতে করে আমরা এটা বুঝতে পারি। Here we see। এরপর আমি বললাম সে একজন, এভাবে বললাম যে আন্তরিক, হ্যাঁ? আ আন্তরিক, সরি টু সে আন্তরিক শিক্ষক। মানে আন্তরিক বলতে ওই যে আমরা বলি না যে অনেকটা মানে সিনসিয়ার আরকি। ওকে? এখানে আমরা বললাম
তারা দায়িত্বশীল শিক্ষক। কথার কথা একটু বড় করছে আর কি। দায়িত্বশীল শিক্ষক। বুঝতে পারলেন? তো এখন এই ইংরেজিগুলো লেখার সময় এখন আমরা কি করব? শুধুমাত্র এই আন্তরিকের অংশটা আনবো, দায়িত্বশীলের অংশটা আনবো, ভালোর অংশটা আনবো। তাহলে আমাদের ইংরেজি লেখা হয়ে গেল। বুঝতে পারছেন? এখন এটা আনবো কোথায়? আনবো ঠিক যেইখানে যেইখানে আমরা বাংলায় বসাইছি ঠিক সেখানে সেখানে নিয়ে আসবো। যেমন এই শিক্ষকের পূর্বে বসিয়েছি ভালো, আপনি ঠিক এইখানে ভালো বসাবেন। অর্থাৎ ভালো বলতে আপনি গুড বসিয়ে দিবেন, তাই না? গুড, সরি, হিয়ার ইউ সি, গুড বসিয়ে দিলেন। ওকে, হয়ে গেল যে আমি একজন ভালো শিক্ষক। আমার কথা বলেও আমি কিন্তু আমি না এখানে, ঠিক আছে? এখানে অন্য কেউ আর কি। আমি দিয়েছি যে এই সিকোয়েন্স বজায় রাখার জন্য, মানে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি ব্যবহার করছি। আমি কিন্তু মোটেও ভালো শিক্ষক না। আমি মূলত আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। যতটুকু আমার জানা আছে বা যতটা সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেয়া যায় সেই ব্যাপারটা। ওকে। এখন আন্তরিকের ইংরেজিটা জানতে হবে, তাই তো? এখন আন্তরিকের ইংরেজিটা কি? আমরা সিম্পলি যেটা জানি, দ্যাট মিনস আমরা সিনসিয়ার বলতে পারি, তাই তো? সিনসিয়ার বলতে পারি। মানে অনেকটাই ভালো আরকি। এটা মূলত পজিটিভ সেন্সে ব্যবহার হয়। বা আন্তরিকের আপনি আরো ইংরেজি আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে। এরপরে তারা দায়িত্বশীল। এখন দায়িত্বশীলের ইংরেজিটা কি হবে? আমরা ব্যবহার করতে পারি রেসপনসিবল। বুঝতে পারলেন? তারা হচ্ছে দায়িত্বশীল। আমরা কিন্তু আস্তে, আস্তে আরো বড় করব এই বাক্যগুলোকে। আপনি ভাইবেন না যে বাক্যগুলো এখানে শেষ। আরো বড় করব। কেমন? যাতে করে আমরা এই ব্যাপারগুলোর সাথে দারুণভাবে মানিয়ে নিতে পারি। ওকে? এরপরে দেখুন, আমরা যদি আরো কিছু যোগ করে দেই এই বাংলা বাক্যগুলোর সাথে, আরো বড় হবে না? ডেফিনিটলি হবে। ওকে, আসুন তার আগে আমরা আ আরো ২-১ টা ব্যবহার আছে সেই সম্পর্কে অবগত হই। যেমন আমরা ইট সেটা সম্পর্কে একটু অবগত হতে পারি। আ দিস এর সম্পর্কে অবগত হতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে সেইগুলো দিয়ে আমরা অবগত হতে পারি। ও আপনাকে যে জন্য কাজ দিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই করবেন। আমি হলাম একজন ফুটবলার, সে হলো একজন দারোয়ান, তারা হলো বিশেষজ্ঞ। দেখুন আমি ইনস্ট্যান্টলি আপনাদের জন্য এটাকে এখানে একটা বক্স তৈরি করতেছি। এখানে আ নো প্রিপারেশন, কোন ধরনের পরিকল্পনা নাই, কিচ্ছু নাই। জাস্ট যা এখন মনে হচ্ছে যে এই বিষয়টা আপনাদের জন্য কাজে আসতে পারে তাই মূলত এখানে উপস্থাপন করছি। এখানে কোন কিছুই ঐরকম না যে কি বলে আগে থেকেই করা, প্রি-প্ল্যান করা কোন ব্যাপার না। কেমন? যদিও এটা উচিত ছিল। দ্যাট মিনস I should have done. দ্যাট মিনস আমার এটা করা উচিত ছিল। ওকে, নো প্রবলেম, না করলেও হবে। Here we see, আমি বোঝাতে পারছি কিনা এটাই হচ্ছে মূল ব্যাপার। ওকে, এইখানে আমরা একটু ব্যবহার একটু শিখতে যাচ্ছি সেটা হলো ইট, ইট। ওকে। এরপরে আমরা জানি দিস। এগুলোকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি। তাই না? ওকে। এখন আমরা এক কাজ করতে পারি। রহিম বা করিম তাদের নাম নিয়ে আসতে পারি। অথবা আমরা ঠিক আছে। আমরা দেয়ার ব্যবহার করতে পারি। এরিবসি। তার মানে এই ৩ টি দিয়েও আমরা হাজার, হাজার, শত, শত বাক্য তৈরি করতে পারি। কথা বলার ক্ষেত্রেও দারুণভাবে ব্যবহার করতে পারি। তাই না? তাহলে আসুন আমরা একটু বাক্য তৈরি করা শিখি এই ৩ টা দিয়েই। ওকে? এরিবসি। ইট এর পরে সবসময় এই ভার্বটি হবে। মানে এই যে ভার্বটি দেখতে পাচ্ছেন লিঙ্কিং ভার্ব অর ইউ ক্যান রাইট নাও অক্সিলারি ভার্ব আই হ্যাভ মেনশন হোয়াই আই এম কলিং দিস অক্সিলারি ভার্ব আপনার বোঝার সুবিধার জন্য। কেমন? ওকে। হিয়ার ইউ সি। আমি বললাম যে ইট ইজ মানে ওকে আমি বাংলায় লিখি প্রথমত। আমি এইভাবে বললাম। লক্ষ্য করুন যে এটি, এটি, এটি হয় জটিল। মানে কথার কথা আরকি। আর ইট এর অর্থটা হচ্ছে এটি বা আমরা হ্যাঁ, এটি অর্থে ব্যবহার করি বা এটা অর্থ ব্যবহার করি। আর এটার অর্থটা হচ্ছে এটা, এটা। আর দেয়ার এর আসলে অনেক অর্থ আছে। অ্যাজ এ introductory সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। আবারও আমরা
অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আবার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করি তখন অনেকগুলো ব্যবহার। আমি ওই ডিপলি আলোচনায় এখনই যাচ্ছি না। ওইটা আমরা ধারাবাহিকতায় পাবো। মানে আমি বলছি যে এইগুলো আমরা সামনে পাবো, সামনে পড়বো। আমরা আস্তে, আস্তে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলে যাবো। সেই ব্যাপারগুলোর সাথে সম্পৃক্ত হবো। আপাতত দৃষ্টিতে শুধুমাত্র লিঙ্কিং ভার্ব দিয়ে আমরা বাক্য তৈরি করতেছি। এখানে কিন্তু আমি দেখুন প্রেজেন্ট সিম্পলও আলোচনা করি নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসও আলোচনা করছি না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও আলোচনা করছি না। সেইগুলো আমরা ধারাবাহিকতায় পাবো। কেমন? ওকে। দেখুন এটি হয় জটিল। এরপর আমি বললাম যে এরকম ভাবে যে এই হয় এরকম ভাবে যে এই হয় আমার কলম বা পেন, যাই হোক যা আপনি বলেন, বাড়ি, কলম, যা ইচ্ছা আপনি বললেন, বা এটি হয় কলম। আপাতত এতটুকু থাকুক, পরে বড় করছি। এরপর আমি বললাম যে একটি গাড়ি আছে, একটি গাড়ি আছে। লক্ষ্য করুন এটি হয় জটিল, বা আমরা কিন্তু এভাবে বলতে পারি এটি জটিল, বলতে পারি না? বলতে পারি কিন্তু। ওকে। তাহলে সেই ক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে এইভাবে আমাদের লিখতে হবে যে ইট ইজ, এরপর আমরা সিম্পলি লিখতে পারি যে ইট ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্ট অথবা আপনি জটিল, আরো ইংরেজি আছে, আমি আপাতত ওখানে যাচ্ছি না। ডিফিকাল্ট, অ্যাবস্ট্রুস, কমপ্লিকেটেড, ইউ ক্যান ইউজ, মানে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, ইট ইজ ডিফিকাল্ট। এখন যদি আপনি আবার বলেন যে এটি খুব জটিল, কথার কথা আর কি, খুব, সেই ক্ষেত্রে আপনি খুব এর ইংরেজিটা এখানে দিয়ে দিবেন। দ্যাট মিনস এখানে আপনি দিয়ে দিলেন যে ভেরি। ওকে, দ্যাট মিনস আপনি এইভাবে সিম্পলি বলতে পারেন ভেরি ডিফিকাল্ট। তো একই রকম ভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন, তাই না? ওকে, দেন ইউ সি, এটি একটি, এ হয় একটি, মানে এটি একটি কলম বা হোয়াট এভার, এন্ড দিস ইজ আ পেন। ইউ ক্যান সি ইয়েস, এন্ড দিস ইজ আ পেন। অনেকের কাছে মনে হতে পারে দিস ইজ আ পেন। এইগুলো আসলে এখন পড়াচ্ছেন এই যুগে এসে, মনে হতে পারে। বাস জাস্ট টেক ইট ইজিলি। আমরা আস্তে, আস্তে উপরের দিকে যাচ্ছি আরকি। ওকে। এখন এইটা কিভাবে লিখবেন? একটি গাড়ি আছে। এখানে দেখুন, এখানে কিন্তু বলা নাই আমার একটি গাড়ি আছে, তার একটি গাড়ি আছে, অমুকের একটি গাড়ি আছে। কিছুই কিন্তু বলা নেই। এখানে বলা হচ্ছে একটি গাড়ি আছে। যখন এইরকম হবে, সেই অর্থে এই আছে যখন দেখবেন তখন এই দেয়ার কে ব্যবহার করতে পারেন অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে। আবারও বলছি, দেয়ার অ্যাজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এবারে সি, আপনি এখানে সিম্পলি বললেন যে দেয়ার ইজ আ কার, একটি গাড়ি আছে। বডি ভার্ব। আপনি এটাও বলতে পারেন বাড়িতে একটি গাড়ি আছে। দেয়ার ইজ এ কার। তো একই রকম ভাবে আপনি যদি বলেন যে একটি বাড়ি আছে, দেয়ার ইজ হা। আপনি বলতে পারেন একটি বই আছে, একটি সাইকেল আছে, দেয়ার ইজ এ সাইকেল। এখন যদি বলেন আমার আছে, তাহলে আই হ্যাভ বসিয়ে করবেন, আমি তো ওইদিকে যাচ্ছি না। কেমন? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। ওকে, দেন আপনি এটা লক্ষ্য করেন, আপনি যদি দেখেন যে এরকম ভাবে যদি দেখেন, আপনি এটাকে এভাবে বলতে পারেন যে ইট ইজ কমপ্লিকেটেড, এটা জটিল। আপনি আবার এটা বলতে পারেন দিস ইজ মাই, এটা আমার হলো, তাই না? ওকে। আবার এটা আপনি বলতে পারেন এরকম ভাবে যে দেয়ার ইজ আ কার ইন মাই অফিস। এটার অর্থটা হচ্ছে আমার অফিসে একটি কার আছে, একটি যানবাহন বা একটি গাড়ি আছে। পরিবার আই নো হ্যাভ কার। তার মানে আমরা মূলত এই সাবজেক্ট কোনগুলো হতে পারে সেইগুলো মানে সম্পর্কে ধারণা রাখবো, এটার অর্থটা কি, এইগুলোর অর্থ কি, কেমন? যেমন এইটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আওতাভুক্ত। আমি আপাতত ওদিকে যাচ্ছি না আরকি। ওকে? ইট, এটাও কিন্তু সেই ক্যাটেগরির। কিন্তু আপাতত আমরা ওই আলোচনায় যাচ্ছি না। আপাতত আমরা অর্থ জানতে চাচ্ছি এবং একই সাথে এই পড়াটা যেন আমরা সুন্দরভাবে বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কেমন?
ওকে, এখন আসুন আমরা একটু আরেকটু দেখার চেষ্টা করি, এরপরে আজকে আপাতত আমরা একটু শেষ করব। দেখুন, এইগুলোকেই, যেমন এইগুলোকে যখন আপনি আমি অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব। এতক্ষণ কিন্তু যা করেছি এটা কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে না, এতক্ষণ করেছি আপনার মূলত লিঙ্কিং ভার্ব হিসেবে, স্বভাবতই অর্থ প্রদানে সিম্পল বাক্য তৈরিতে। কিন্তু যখন সাবজেক্ট আমরা যখন সাহায্যকারী ভার্ব হিসেবে লিখব, তখন কিন্তু এটা মানে অবস্থা অনুযায়ী অর্থ দিবে। কেমন? যেমন ধরুন, আমি যখন কন্টিনিউয়াস ব্যবহার করব, ইজ কে এম কে কন্টিনিউয়াস ব্যবহার করব। ওকে, আবারও ইজ কে ব্যবহার করব, জাস্ট একটু লক্ষ্য করুন, আবার আর ব্যবহার করব। এই তিনটাই তো ব্যবহার হবে, আর কিছুই না। কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস তৈরির জন্য এগুলো ব্যবহার হবে। এখন অনেকে বলতে পারেন কন্টিনিউয়াস কি, বা এটা খুব সহজে কিভাবে বোঝা যায়। দেখুন, কিছুই না, জাস্ট এতটুকু, আপনি এটার সাথে আইনজি যুক্ত ভার্ব যোগ করে দিতে পারেন। এটার সাথে আইনজি যুক্ত ভার্ব যোগ করে দিবেন, হয়ে গেল কন্টিনিউয়াস। এইখানে যোগ করে দিবেন, হয়ে গেল কন্টিনিউয়াস। অনেকে বলতে পারেন প্রেজেন্ট সিম্পল না শিখে এগুলো কেন? প্রেজেন্ট সিম্পলটা আমি আপনি সবাই স্বভাবতই জানি। আর যদি মনে করেন হ্যাঁ প্রয়োজন আছে, ওটা নিয়েও আমি আলোচনা করব একটু পরে। জাস্ট আমরা একটু পরিচিত হচ্ছি। ওকে, আর প্লেইং আমি বসাই দিলাম আর কি, আইনজি যুক্ত ভার্ব। এখন এইগুলো অর্থ দিবে কিভাবে জানেন? এইগুলো অর্থ দিবে এই রকম ভাবে। এটা অর্থ দিবে তেসি, তেসি। এইটা অর্থ দিবে, মানে জাস্ট এতটুকু মাথায় রাখেন, তেসে। আর এইটা অর্থ দিবে তেসে, এটা অর্থ দিবে তেসে। এখন তেসে তেসি এটা আবার কি দেখুন, যেই সমস্ত বাংলা বাক্য আমরা বলার সময় শেষের দিকে লক্ষ্য করব তেসি আছে, তেসে আছে, তেসে আছে। তার মানে কি? আমি এটা বলতে পারি, আমি ফুটবল খেলতেছি। মিলেছে? তার মানে আপনাকে এইটা দিয়ে লিখতে হবে। আবার ধরুন, সে ফুটবল খেলতেছে, ফুটবল খেলতেছে। তার মানে তেসে আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। ওকে, এরপরে তারা ফুটবল খেলতেছে। ওকে, হ্যারিস। এখন আমরা এগুলো কিভাবে করব? ভেরি সিম্পল। আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করুন। আমরা জাস্ট এটা বসাই দিচ্ছি। আমরা যেটা করব, ওই আমি এর জায়গায় আয় বসাই দিচ্ছি। লক্ষ্য করুন, আয় বসাই দিলাম। এখন তেসি এর জায়গায় খেলতেছি। আমি যখন সাবজেক্ট হিসেবে থাকবে, অর্থাৎ আমি এরপরে স্বভাবতই কি চলে আসবে? ওই যে অ্যাম চলে আসলো, এই যে অ্যাম প্লেইং। এরপরে কি আমরা প্লেইং দিয়ে দিব। খেলতেছি এর ইংরেজিটা হচ্ছে প্লেইং। এখন যদি প্রশ্ন করি কি খেলতেছি, ফুটবল খেলতেছি। দেখুন কোনটা কোথায় বসবে, এটা কিন্তু মানে ফুটবল, এটা কিন্তু অটোমেটিকলি বসে যাচ্ছে। মানে আপনি বাক্য কিন্তু এইভাবেই গঠন করতে হবে। অনেক সময় আমরা এটাও লক্ষ্য করি যে হ্যাঁ প্লেইং এর পূর্বে এই বসায় দিই, মানে কখন যে কি করে ফেলতেছি, অনেক সময় হয়তোবা আমরা কেউ কেউ হতভম্ব হয়ে পড়ি যে আসলে কেমনে কি হচ্ছে। এভরি সি, লক্ষ্য করবেন, এম এর সাথে যখন কন্টিনিউয়াস হবে, যখন তেসি অর্থ প্রদানে, আপনি সব সময় এই এম এর সাথে আইনজি যুক্ত করবেন। তেসে বোঝাতে সব সময় ইজ এর সাথে আইনজি যুক্ত করবেন, তেসে বোঝাতে আইনজি যুক্ত করবেন। এখন এইটা আর এটা এক হয়ে যাচ্ছে তো? এক না, এটা মূলত প্লুরাল যখন সাবজেক্ট হবে তখন এরকম, সিঙ্গুলার যখন সাবজেক্ট হবে তখন ইজ দিবেন। এই হচ্ছে পার্থক্য, আর তো কিছু না। হ্যাভ ইউ গট? ওকে, এখন আসুন আমরা এটা একটু দেখার চেষ্টা করি একই রকম ভাবে। দেখুন, সে ফুটবল খেলতেছে, তাহলে কি? আপনি এখানে বসাই দিলেন যে শি ইজ প্লেইং ফুটবল। বুঝতে পারলেন? সে ফুটবল খেলতেছে। এখন একই রকম ভাবে আপনি শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন না? সে ফুটবল খেলতেছে, সে খাইতেছে, সে যাইতেছে, সে পড়তেছে, সে নাইতেছে, সে ঘুমাইতেছে, সে ফুল তুলতেছে, সব কিছুই এই ইজ এরপরে যেটা করতেছে ওইটা বসাই দিবেন। তাই না? ওকে,
এখন আপনাকে সেই চিরাচরিত প্রেজেন্ট কন্টিনিউয়াস আইএনজি যুক্ত আজ এত কিছু বলতে হবে না। আপনার তো মাথায় আছে তেছে বলতে এম আইএনজি, অর্থাৎ যে ভার্বটি আপনি ব্যবহার করবেন সেটার সাথে আইএনজি। তো একই রকম ভাবে এটাও আপনি ব্যবহার করে দিন। এটাও আপনি কি বলবেন? এটাও একই রকম আপনি বসিয়ে দিন। তারা ফুটবল খেলতেছে। দে আর প্লেইং ফুটবল। হয়ে গেল, তারা ফুটবল খেলতেছে। কেমন? এখন একই রকম ভাবে যদি এমন হয় আপনাকে আরো বাক্য লিখতে বলা হচ্ছে, আপনি পারবো না। যেমন ধরুন, আমি যাইতেছি, বললাম আর কি আমি যাইতেছি। তাহলে আপনাকে এটা কোন স্ট্রাকচারে লিখতে হবে? নিশ্চয়ই এই স্ট্রাকচারটা বজায় রাখতে হবে, খালি যাইতেছি এর ইংরেজিটা লিখতে হবে। তো যাওয়া ইংরেজিটা যেটা আছে আমরা সেটার সাথে আইএনজি যুক্ত করে দেব, ঠিক না? সিম্পলি আমরা কি বলতে পারি যে আই অ্যাম গোয়িং। এখন আমি যদি বলি যে আমি বাজারে যাইতেছি, দেখুন বাজারে কিন্তু আমি এখানে বোঝা লিখতেছি মানে আমার সুবিধার্থে বাজারে, কিন্তু ইংরেজি এই বাজারে এটা লিখতে হবে ঠিক এই ভার্বের পরে, অর্থাৎ আম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। এখন অনেকে বলতে পারেন কেন এটা আগে পরে হচ্ছে, ওকে, এটা ইংরেজি লেখার একটা স্বভাবতই নিয়ম আর কি, কেমন? এরপরও যদি আপনি আরো বুঝতে চান বিষয়গুলোর সাথে, তাহলে আছি আমি, সমস্যা নাই, আমাকে কমেন্টে অবগত করবেন যে আসলে কিভাবে হচ্ছে। তো একই রকম ভাবে ধরুন আমি বললাম যে সে, বা এখানে সে না দিয়ে শেষে দিয়েছি, তো এখন আমরা বলতে পারি যে ছেলেটি, মানে আমরা সিঙ্গুলার বোঝাতে, থার্ড পার্সন বোঝাতে ছেলেটি বললাম যে ছেলেটি গান করতেস, গান করতেস। তাহলে আপনার কি আসবে? ছেলেটির ইংরেজি লিখতে হবে, তাই না? তাহলে দা বয়, আমরা কি করব? দা বয়। এখন অনেকে বলতে পারেন দা বয় কেন? হ্যাঁ, আমি দা বয় বলতে বোঝাবো, সমস্যা নাই। দা বয় ইজ কি সিঙ্গিং, গান করতেছে। এখন আপনি যদি বলেন যে দা বয় ছেলেটি নজরুল, নজরুল গান মানে নজরুল সঙ্গীত গাইতেছে, তাহলে নজরুল সং দিবেন। যদি বলেন একটি গান গাইতেছে, তাহলে সিঙ্গিং আ সং, রাইট? ওকে। এখন এই দা কেন হচ্ছে এটা একটু বলে দিই, ওকে। আপনি কিন্তু যখন আবার এটা বলবেন আ বয় ইজ সিঙ্গিং, অর্থাৎ একটি ছেলে গাইতেছে, এটার অর্থটা হবে একটি। লক্ষ্য করুন আমি এখানে একটু বলে দিচ্ছি, এটার অর্থটা কি হবে? একটি ছেলে গাইতেছে, একটি ছেলে গান গাইতেছে। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই এটার ইংরেজি লিখলাম আমি, এখানে দেখুন এ দিয়ে লিখেছি, লক্ষ্য করেছেন? এখানে একটি বয় একটি ছেলে গাইতেছে, আর এখানে বলতেছে ছেলেটি গাইতেছে। তার মানে আপনি একটা বিষয় মাথায় রাখবেন সব সময়, যখন আপনি যখন কোনো নাউনের সাথে টি টা দেখবেন, টি টা গুলো, তখন নির্দিষ্ট অর্থে সেই নাউনের পূর্বে আপনি এই নির্দিষ্ট আর্টিকেল দা ব্যবহার করবেন। ওই যে আমরা ছোটবেলা থেকে পড়েছি না, যে নির্দিষ্ট অর্থে নাউনের পূর্বে দা আর্টিকেল বসে, নির্দিষ্ট অর্থে নাউনের পূর্বে দা আর্টিকেল বসে, সেই ব্যাপারটি আমরা যদি সিম্পলি বোঝার চেষ্টা করতাম, বাংলা যে সমস্ত শব্দের শেষে টি বা টা থাকে, তবে নাও থাকতে পারে, ব্যাপারটা এরকম না যে থাকতেই হবে। তবে যে সমস্ত বাংলা বাক্যের শেষে টি বা টা, বাংলা শব্দের শেষে টি বা টা যুক্ত নাউন পাবেন আপনি, তখন সেটাকে ইংরেজিতে লেখার সময় সেইটার পূর্বে এইভাবে দা ব্যবহার করে দিবেন। ছেলেটি, আর এখানে একটি ছেলে অনির্দিষ্ট অর্থে, আ বয়। আবার অনেকে বলতে পারেন তাহলে অন হবে না কেন? মানে হতে পারে আর কি, অনেকে বলতে পারেন যে অন বয়, মানে হতে পারে না, আমি যখন দুইটি ছেলে বলতাম তাহলে কিন্তু টু লিখতাম, তাহলে অন বয় লিখি কেন? দেখুন এটা হচ্ছে আমরা অনির্দিষ্ট অর্থে এ বা এন দিয়ে একটি এর যে অর্থ প্রদান এটা সহজেই করতে পারি, কেমন? ওকে। যেমন লক্ষ্য করুন এখানে আমরা একটু পরিবর্তন হয়, যেমন এখানে আমরা বললাম যে ছেলেগুলো, ছেলেগুলো খেলতেছে, বা আমরা বললাম ছেলেগুলো পড়তেছে, কথার কথা আর কি। তাহলে আমরা কি লিখতে পারি? যে দা বয়েজ,
ওকে, দ্য বয়েজ আর স্টাডি, ছেলেগুলো, here you see, ছেলেগুলো পড়তেছে। এখন আমি যদি দেখুন এখানে যদি অ্যাড করে দিই বই পড়তেছে, মানে কথার কথা আমি অ্যাড করে দিলাম বই পড়তেছে, তাহলে এই যে স্টাডিং এইখানে আপনি দিয়ে দিবেন যে বুকস। হ্যাভ ইউ গট? এখন বুঝতে পেরেছেন? এইরকম ভাবে আমরা শত শত, হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারি সিম্পলি। সরি, এখানে মূলত আপনাকে কি বুঝতে হবে, এই বাক্যগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক বড়ও হতে পারে, তাই না? অনেক বড় হতে পারে। যেমন দেখুন আমি জাস্ট একটু সিম্পলি, আমরা শেষের দিকে চলে এসেছি, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি যে বাক্যগুলো কত বড় আমরা চাইলে করতে পারি এই ছোট ছোট বাক্যগুলোকে। কেমন? দেখুন আমি জাস্ট এইভাবে বললাম যে, এইভাবে বললাম, আমি এটা এটা বললাম যে আই অ্যাম, এভাবে বললাম যে আম রিডিং, আমি একটি বই পড়তেছি, এরকম ভাবে। আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এরপরে বললাম এরকম ভাবে যে রিটেন বাই হুমায়ুন আহমেদ স্যার, মানে বললাম। এরপরে আমরা দেখুন এভাবে বললাম যে হু ইজ, হু, here you see, who was a or a famous writer, novelist and also dramatist, okay, অনেক কিছু ছিলেন তিনি, আপাতত রাইট। দেখুন তো আমি এখানে মূলত বেশ কয়েকটি ব্যবহার করেছি। দেখুন আমি কিন্তু অ্যাডভান্স লেভেলে এখনই যাচ্ছি না, আমরা আস্তে আস্তে যাব। লক্ষ্য করুন এখানে রিটেন ব্যবহার করেছি পার্টিসিপল হিসেবে, পাস্ট পার্টিসিপল হিসেবে এই বককে বোঝাতে, আর এখানে অতিরিক্ত তথ্য দিয়েছি। আবারও এই হুমায়ূন আহমেদ স্যার সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য এখানে দিয়ে দিয়েছি। এখন আপনিও তো এই ধরনের বড় বড় বাক্য তৈরি করতেই পারেন, স্বভাবতই পারবেন। কিন্তু এর আগে তো আপনার এগুলোর সাথে পরিচিত হতে হবে, তাই না? নতুবা কিভাবে পারবেন? ওকে? যেমন ধরুন এখানে একটি বাক্য আমি এইভাবে বললাম যে ইয়েস অ্যান্ড আমি বললাম যে আ একটি ছেলেটি, এভাবে বললাম যে দ্য বয়, অথবা আমি বললাম যে দ্য গার্ল দেই, আবার অনেকে ইয়া হতে পারে, অখুশি হতে পারে। দ্য গার্ল ইজ, এভাবে বললাম যে ক্রেইং আউট। একটি রিসার্চ চালিয়ে যাচ্ছে। ক্রেইং আউট রিসার্চ। ওকে? রিসার্চ মানে একটি গবেষণা চালিয়ে যাচ্ছে। এরপর আমি বললাম যে রিলেটেড টু হোয়াট? মানে আমি একটু মানে ইয়া করলাম আরকি, আরো কিছু যোগ করে দিতেছি। আমি বললাম যে চালিয়ে যাচ্ছে। এরপর বললাম যে রিলেটেড টু, এইভাবে বললাম যে expatriate, or আমরা বলতে পারি যে রিলেটেড টু দ্য কন্ডিশন of the poor, okay, and who are suffering from inflation in the market. দেখুন তো আমি তো লিখে ফেললাম। আপনার কাছে তো আনইজি ফিল হতে পারে যে কেমনে কি হলো? কোন দাড়ি, কমা কিছুই দিচ্ছে না, খালি লিখে যাচ্ছে। একটু আনইজি ফিল হতে পারে না? এখানে কিন্তু স্পেসিফিক ব্যাপার আছে। আমি ১ম যেই অংশটুকু আছে, এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখেছি। দ্যাটস গ্রেট। এটা ঠিক আছে যে মেয়েটি একটি গবেষণা চালিয়ে যাচ্ছে। সেই গবেষণাটা হচ্ছে রিলেটেড টু, সম্পর্কিত, দ্য কন্ডিশন অফ দ্য পুর, অর্থাৎ গরিব শ্রেণীদের অবস্থা সম্পর্কিত একটি গবেষণা সে চালিয়ে যাচ্ছে। এরপরে আবার আমি অতিরিক্ত তথ্য হিসেবে বলছি এই গরিব শ্রেণী যারা মূলত ভুগতেছে, কিসে ভুগতেছে? ইনফ্লেশনে ভুগতেছে মার্কেটে। মানে যারা মূলত বাজারে যে মুদ্রাস্ফীতি আছে, সেই মুদ্রাস্ফীতির ফলে ভুগতেছে, সেই পুরদের যে কন্ডিশন, সেই কন্ডিশন সম্পর্কিত যে গবেষণা, এই একটি মেয়ে সেই সম্পর্কিত একটি গবেষণা চালিয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এইটা আপনি বলতেও পারবেন, লিখতেও পারবেন, আপনার প্রয়োজনে আপনি কাজেও লাগাতে পারবেন, অর্থ উদ্ঘাটনেও ব্যবহার করতে পারবেন। এখন এটা নির্ভর করে আপনার উপর। কেমন? ওকে। আজকে আমরা শুধুমাত্র ২ ধরনের ব্যবহার সম্পর্কে অবগত হলাম। যে am, is, are কে as a linking verb হিসেবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরিতে দারুণভাবে বাক্য তৈরি করতে পারি, অনেক ধরনের বাক্য। আমি এখানে মাত্র কয়েক ধরনের দেখিয়েছি। আপনি চিন্তাও করতে পারবেন না am, is, are অক্সিলারি ভার্ব ছাড়াও এগুলোর অনেকগুলো ব্যবহার আছে। যেমন is said আছে, is expected আছে, is suppose আছে।
আমি আপাতত ওই আলোচনায় কিন্তু যাচ্ছি না। ওটা আমরা ধারাবাহিকতায় আমরা পাবো। ওকে। তা আমরা মাত্র এখানে ২-৩ টি ব্যবহার সম্পর্কে অবগত হলাম। এট দ্য সেম টাইম আমরা অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে অবগত হয়েছি। পরবর্তীতে আপনাদের যদি সাড়া পাই তাহলে এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আশা করছি আপনি এই ধারাবাহিকতা বজায় রেখে আপনার যেই আশা ও উদ্দেশ্য, শুরুতে যেটা বলেছিলাম যেন আপনি এক কথায় ইংরেজি দেখে পড়তে পারেন, লিখতে পারেন, এমনকি আপনার প্রয়োজনে ২-৪ টি বাক্য অন্তত বলতে পারেন। আজ এ পর্যন্তই। আর আপনার জন্য রাখা কাজ কিন্তু আপনি করবেন, এটা কিন্তু ভুলে যাইনি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। অন্যদেরকে আপনার এই আ অর্থাৎ আপনার প্রচেষ্টা স্বরূপ বা আপনার যে আমার কাছ থেকে আপনি আদতে কিছু জানতে পারলেন কিনা, সেই বিষয়টিকে লক্ষ্য রেখে অন্য কেউ এই বিষয়টিকে জানানোর সুযোগ করে দিন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর আপনারা সবাই আপনাদের যে ইচ্ছা ও আকাঙ্ক্ষা তা পূরণ করার পেছনে লেগে থাকুন ইনশাআল্লাহ। I think so your cherished dreams will be fulfilled by the Almighty Allah. Okay? Number 2 day, best wishes for you.